শহরের এবং আমরা জানি রায়গঞ্জ হাসপাতালে যাবতীয় গণ্ডগোলের সূত্রপাত গতকাল রাতের যে ঘটনা সেটা একটি শিশুর চিকিৎসাকে কেন্দ্র করি তাকে নিয়ে আসা হয়। ডক্টর ঘোষ, সার্বিকভাবেই রোগীর বাড়ির পরিজনদের মন মেজাজ খারাপ থাকে। মানুষ তো ভালো অবস্থায় ভালো কাউকে নিয়ে হাসপাতালে আসেন না, কিন্তু রোগী যদি শিশু হয় তাহলে সেটা অনেকটা ঊর্ধ্বে থাকে তাদের মন মেজাজ খারাপ হওয়ার যে প্রবণতা বা অবস্থাটা। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে কি এই ধরনের হাসপাতালে যদি সরকারিও হয়, যদি পরিকাঠামো অপ্রতুল হয়, আপনার কি মনে হয় চিকিৎসকদের আরও বেশি কথা বলার প্রয়োজন? যে মোবাইলে খেলা দেখছিলেন একটা অভিযোগ উঠছে, আমি অভিযোগের সত্যতা জানি না, কিন্তু যদি সত্যি এটা হয়ে থাকে তাহলে আরও বেশি সংবেদনশীলতার সঙ্গে দেখা উচিত। দেখুন, প্রথমেই বলি যে মোবাইলটা আমাদের ডাক্তারদের, যাকে আপনারা জুনিয়র ডাক্তার বলেন, তারা ডাক্তার নয়, তারা পাশ করার পর তারা ডাক্তার হয়েছেন। এবং এই যে মোবাইলের যে ব্যাপারটা বলছেন, আমি জানি যে আমাদের বেশিরভাগ কেন অলমোস্ট 100% রিপোর্টই ইমিডিয়েটলি ল্যাবরেটরি থেকে আমাদের কাছে আসে থ্রু মোবাইল। আমরা আর এখন প্রিন্ট রিপোর্টের জন্য ওয়েট করি না। ধরুন আমি একটা টেস্ট পাঠালাম, সেই টেস্ট পাঠিয়ে রিপোর্টটার সাথে সাথে ল্যাবরেটরি থেকে, আমার হসপিটালের ল্যাবরেটরি থেকে মোবাইলে আসে এবং আমি হয়তো সেই রিপোর্টটা দেখছি, পেশেন্ট পার্টি ভাবছে আমি বসে বোধহয় খেলা দেখছি। এটা ভুল বোঝাবুঝির থেকেই হয়েছে। আমি আজকে দীর্ঘ 45 বছর পার্ক সার্কাস ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের সাথে যুক্ত আছি এবং এখানে আমি যখন জুনিয়র রেসিডেন্ট ছিলাম, চিফ রেসিডেন্ট ছিলাম এবং আজও আছি। তো আমি কিন্তু এই ধরনের ঘটনা আগে দেখিনি। আমি জুনিয়র ডাক্তার ছিলাম, তখনও আমাদের হাতে যে কোনো শিশু মৃত্যু হয়নি তা নয়, কিন্তু আমরা এই ধরনের ঘটনা দেখিনি। শিশুদের ব্যাপারটা খুব ডেলিকেট। প্রথম কথা হচ্ছে যে একটা অ্যাডাল্টের যে স্ট্রেংথ টু ফাইট সেটা কিন্তু শিশুদের থাকে না। একটা অ্যাডাল্ট যেমন বলতে পারে যে আমার ভালো লাগছে না, আমাকে ভালো মনে হচ্ছে না, শিশু কিন্তু সেটা বলতে পারে না। তো শিশুরা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আমি সৌভাগ্যবশত দুর্ভাগ্যবশত আমি বলছি, আমি এদেশে কাজ করেছি, আমি বিদেশে ইংল্যান্ডে কাজ করেছি এবং আমার দুটি মেয়েই এখন বিদেশে আছে। আপনি বিশ্বাস করবেন না, যারা বলছেন যে উন্নত দেশের পরিষেবা, হ্যাঁ ভালো, কিন্তু আমি 2-3টে ঘটনা বলছি। যে আপনি যদি কোনো ইমার্জেন্সিতে যান, ওখানে ওই সব দেশে, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে 3-4 ঘন্টা ওয়েট করা আপনার পক্ষে কোনো ব্যাপারই নয়। আবার ধরুন আমার একটা প্রবলেম হয়েছে এবং সেই প্রবলেমটার জন্য আমি একটা সিনিয়র কনসালটেন্টের কাছে যেতে চাইছি, আপনার 3 মাস ওয়েট করা কোনো ব্যাপারই নয়। তো সুতরাং যারা বলছেন যে বিদেশে খুব ভালো চিকিৎসা হয়, সেটাও সত্যি নয়। তারপর আপনি চিন্তা করবেন পপুলেশনটা, সেই পপুলেশনের সাথে আপনি যদি দেখেন যে আমাদের যে ওয়ার্কলোড কিংবা আমাদের যে ওয়ার্কিং আওয়ার্স, হিউজ ওয়ার্কিং আওয়ার্স, আমরা যারা হসপিটালে কাজ করছি কিংবা হসপিটালে হয়তো স্যালারিটা এতটাই কম যে যাতে আমাদেরও ভবিষ্যতে চিকিৎসা হবে না, তো তখন হয়তো বাইরেও কাজ করতে হচ্ছে। বাট আউটসাইড দ্য হসপিটাল আওয়ার্স, তাতেও দেখা যাচ্ছে যে আমাদের ওয়ার্কিং আওয়ার্স আর ওয়েস্টার্ন কান্ট্রির ওয়ার্কিং আওয়ার্সে আকাশ পাতাল পার্থক্য। 5 days a week আপনি কাজ করছেন, সপ্তাহে 2 দিন ছুটি পাচ্ছেন। তো সব কিছু কম্পেয়ার করে আমার মনে হয় ওয়েস্টার্ন কান্ট্রির সাথে আমাদের দেশের সেই তুলনাটা করা কোনোভাবেই সম্ভব নয়। ডক্টর ঘোষ, এখানে আমি আমার একদম তাজা একটা অভিজ্ঞতার কথা বলি, একটা তাজা অভিজ্ঞতার কথা বলি। আপনি ম্যান পাওয়ারের কথা বলছিলেন, ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে সঙ্গে পপুলেশনের কথা বলছিলেন, ঠিক কথা, কিন্তু নিশ্চিতভাবে শিশু চিকিৎসা সংক্রান্ত বিষয় না। আমার খুব ঘনিষ্ঠ, মানে খুব কাছ থেকে জানি এরকম একটি পরিবার, আমি নাম করে বলছি, আমার বলতে কোনো অসুবিধা নেই। এই মুহূর্তে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালের সিটিভিএস কার্ডিওথোরাসিক ভাস্কুলার সার্জারি বিভাগে সেই রোগিনী ভর্তি আছে। তাকে ভর্তি করার দিন থেকে এমন অবস্থার মধ্যে রাখতে হয়েছে সরকারি হাসপাতাল সত্ত্বেও, আমার সেটাও অবাক করা যে তাকে সেখান থেকে সেই বিশেষ কেয়ার থেকে বের করে আনা সম্ভব হয়নি। অথচ 3-4 দিন আগে থেকে শুরু হলো একটা দোলাচল, তাকে এসএসকেএমে পাঠিয়ে দেওয়া যায় কিনা, রেফার করে দেওয়া যায় কিনা। তার নাকি এমনই কঠিন অবস্থা, তাকে 15 দিনের মধ্যে অপারেশন করতেই হবে,
তার ভালভের সমস্যা আছে, অথচ এখন গত দুদিন ধরে টানাপোড়েন চলছে তাকে কত তাড়াতাড়ি ছুটি দিয়ে তারপরে আবার নতুন করে তাকে অপারেশনের ডেট দেওয়া যায়। এবং বলা বাহুল্য, আমি আপনাকে বলে দিচ্ছি, খুব জ্যোতিষী না হয়ে বলে দিচ্ছি, ওই অপারেশনের ডেট চট করে পাওয়া যাবে না 3 মাসের আগে। এখানে আমি একটা অন্য প্রসঙ্গে আসতে চাইছি, আমি সেখানে ডক্টর বিশ্বাস আপনার কাছে আসবো। প্রসঙ্গটা আমি কিছুক্ষণ আগে অর্থনৈতিক আপোষের কথা বলছিলাম। আরেক রকমের আপোষ, এটা হয়তো ডক্টর চৌধুরী দিল্লি থেকে বুঝবেন না, ডক্টর ঘোষ লন্ডন থেকে বুঝবেন না, আপনি ডক্টর ঘোষ, ডক্টর অপূর্ব ঘোষ, আপনি ICH করে বা প্রাইভেট চেম্বার করেও হয়তো এতটা আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারবেন না। অরিন্দমবাবুরা কিছুটা হয়তো বুঝতে পারেন। অরিন্দমবাবু নিজের পেশার বাইরে অন্যান্য কারণে আর অনেক কিছুর সঙ্গে যুক্ত বা অনেক মানুষের সঙ্গে মেশেন, আমি তাই বলছি ডক্টর বিশ্বাস। ডাক্তারবাবুদের নৈতিক আপোষটাও কি বেড়ে গিয়েছে? ধরুন এই যে রোগীটিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমি কিন্তু কোনো রাজনৈতিক কারণে কথাটা বলছি না ডক্টর বিশ্বাস। আমরা দেখেছি এই শহরের একটা সুপার স্পেশালিটি হাসপাতালে, রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালে কোন এক কাকুকে দীর্ঘদিন ধরে একটা ওয়ার্ডে দিনের পর দিন পড়ে থাকতে, যার কার্যত কোনো রোগী ছিল না। এটা একটা উদাহরণ। এই যে আমি রোগিনীর কথা বললাম, নিশ্চিতভাবে এর জায়গায় কেউ এসে ভর্তি হবে যার কোনো উমেদার আছে, কেউ ওটা উমেদারি করে চিঠিপত্র লিখে পাঠিয়েছে। ডাক্তারবাবুর আগে এগুলোর সঙ্গে কতটা আপোষ করতেন, এখন কতটা করেন? এই যে রেফার হয়ে ফিরে যাওয়া, চিকিৎসা না পাওয়া, তার কারণ কি এটা? দেখুন, একটা কথা নৈতিকতা স্খলন হয়েছে, আমি আবার বলছি, রাজনৈতিক, এটা ডক্টর স্যারের থেকে আপনি আশা করবেন না, কারণ স্যারের পক্ষে অসুবিধা, আমি ওই জন্য বললাম যেটা আমি বলতে পারবো ঠিক পরিষ্কার কথা। কারণ যে রাজনৈতিক নেতারা আছে আজকে যে চাপটা দিচ্ছে, আজকে বিধানসভার আমল বদলে গেছে। আজকে আমার বাবাও চিকিৎসা করতেন, প্রখ্যাত চিকিৎসক ছিলেন, ঠিক আছে, তাদের একটা ক্ষমতা ছিল, তাদের একটা বলা, তাদের শোনার কথা, তখন সরকার, তখন মানুষ শুনেছে। আজকে রাজনৈতিক যে পট পরিবর্তন হয়েছে, রাজনৈতিক অনেক নর্দমায় নেমে গেছে অনেক ডাক্তারও, এটা অস্বীকার করছি না, আমাদের দোষ আছে, দোষটা নেই যে তা না, কিন্তু সবাই খারাপ। পরিযায়ী হয়ে বাইরে থেকে এসে যা কিছু বলে দিলাম সেটা কখনো আমি মানবো না। আরেকটা কথা বলে রাখি, রাজনৈতিক নেতাদের দোষটা কিন্তু অনেক বেশি। আজকে আমি অনেক ডাক্তারবাবুর কথা শুনছিলাম, ব্যবস্থা পরিচালনা, তারা ইউটোপিয়ান সোসাইটির কথা বলছে, তারা একটু গ্রামে যাক। আরে গ্রামে গিয়ে দেখুক কি কষ্টের মধ্যে ডাক্তাররা আছে। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, আমি এই প্রশ্নটা বুঝলাম, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, আমি ডক্টর সাহার কাছে প্রশ্নটা নিয়ে আসবো, তারপর আমি ডক্টর চৌধুরীর কাছে যাব। ডক্টর চৌধুরী, আপনিও নিশ্চয়ই জানেন, আপনি দিল্লিতে থাকলেও, যে আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রী পদে থাকাকালীন প্রণব মুখোপাধ্যায় নদিয়াতে তার কনভয় একটি দুর্ঘটনায় পড়ে। দেশের প্রতিরক্ষা মন্ত্রীর চিকিৎসা হয়েছিল বেথুয়াডাহরিতে একটি গ্রামীণ হাসপাতালে, যেটা আসলে একটা গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, তার বাইরে কিছু না, এবং দিব্যি চিকিৎসা হয়েছিল। ডক্টর সাহা, এখানে আমার প্রশ্ন, তারপর আমি ডক্টর চৌধুরীর কাছে আসবো। এই যে নৈতিকতার কথাটা বললাম না, চাপের কথাটা বললাম না, প্রণব মুখার্জি পেশেন্ট হলে একরকম, আর প্রণব চৌধুরী, মানে যাকে আমি কেউ চিনি না, আমার পাশের বাড়ির লোকও হতে পারে, তিনি পেশেন্ট হলে একরকম। এরকম কোন নৈতিকতার সমস্যা কি হচ্ছে? গরিব মানুষ হাসপাতালে গেলে কেন বারবার রেফার? আমি তো কোনো ভিআইপিকে রেফার হতে দেখিনি। দেখুন, প্রবলেমটা আপনি যেটা বলছেন যে ইনফ্লুয়েন্সিয়াল লোকেদের ট্রিটমেন্ট একটু বেটার হয়, এটাকে যদি প্রবলেম ধরেন আমাদের দেশে, এই প্রবলেম হচ্ছে অনেক নিচে। কিন্তু বেসিক আমি এখানে আলোচনা শুনছি যে কারাপশন, দুর্নীতি চিকিৎসা ব্যবস্থায় কোথায় আমাদের এখানে, প্রায় সবাই অস্বীকার করছে যে ডাক্তারিতে দুর্নীতি, ডাক্তারদের নেই। আমি দুটো সিম্পল এক্সাম্পল দিচ্ছি, কেউ অস্বীকার করতে পারবে না। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের চিফ অ্যাডভাইজার অফ হেলথ, তার নাম ডক্টর সুকুমার মুখার্জি, যার নামটা কিন্তু সবাই জানে, কারণ তিনি 2009 সালে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অনুরাধা সাহা মৃত্যুর জন্য অকথ্য ভাষায় কি বলেছেন, যে হি ইজ সো ব্যাড, নট জাস্ট হিজ ট্রিটমেন্ট, হিজ কন্ডাক্ট ইজ আনবিকামিং অফ এ ডক্টর, মানে ওর ডাক্তার হওয়ার যোগ্যতাই নেই। সেই ভদ্রলোক 2014 থেকে চিফ অ্যাডভাইজার। আমাদের দেখুন, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া ছিল, এখন এনএমসি। 2010 সালে যে অ্যারেস্ট হলো, তার নাম ডক্টর কেতন দেশাই, এখানে অনেকেই জানবেন। তিনি কিন্তু ভারতের চিকিৎসা রুল করেছেন 80s থেকে 2010 অবধি, প্রাইভেট মেডিকেল কলেজ। তো he was a corrupt man outright. আমি ডক্টর চৌধুরীর কাছে যাব, আমার সময় একেবারে শেষ। ডক্টর সাহা, আমি বুঝতে পেরেছি আপনার কথার মর্মার্থ, বুঝতে পেরেছি। ডক্টর চৌধুরী, এখানে আমার প্রশ্ন, এখানে কিন্তু সত্যি সত্যি ব্যবস্থার কিছু করার আছে, সরকারি ব্যবস্থার, যারা আমাদের এই ব্যবস্থাটার মধ্যে রাখছেন তাদের কিছু করার আছে। আপনার কি মনে হয় না ডক্টর চৌধুরী? সেটা আমি বলছি, ক্যান আই জাস্ট টেক 1 মিনিট, একটা ওই আগের প্রসঙ্গের কথাটা আমি একটা
দুটো বলে দিই তাহলে একটু ইজি হয়ে যাবে লোকেদের কাছে। আপনি একটা ডিসকাশন চলছিল সেকেন্ড ওপিনিয়ন নিয়ে, যে লোকেরা গিয়ে একজন ডাক্তারের ওপিনিয়ন ছেড়ে আরেকজনের কাছে যায়। অ্যাকচুয়ালি ইটস ভেরি ইন্টারেস্টিং। আমি আসলে সরকারেও কাজ করেছি, এখন প্রাইভেটেও কাজ করি, আমি বিদেশেও অনেকবার গেছি। অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে কি, যে বিদেশে যেমনি ইংল্যান্ডে ন্যাশনাল হেলথ সার্ভিসেসে বা আমেরিকাতে যদি একটা অ্যাভারেজ লোক একটা সেকেন্ড ওপিনিয়ন নিতে চায়, ইট ইজ নট ভেরি ইজি অ্যাট অল। মানে ওটাকে না, যে রেফারেল ডাক্তার তার থ্রু দিয়ে যেতে হবে, ও যদি না রেফার করলো তাহলে ইউ হ্যাভ টু পে ফ্রম ইউর পকেট অ্যান্ড দ্য চার্জেস আর এক্সরবিটেন্ট। যার জন্য না ওই আমরা যেটা ভাবি যে ফ্রি সোসাইটি, যে যখন গিয়ে ওপিনিয়ন নিচ্ছে, সেটা ইজ ভেরি ফার ফ্রম দ্য ট্রুথ। এটা যারা বসে আছেন ওখানে প্যানেলে, আমেরিকা, ইউকেতে, ওরা ভালো করে জানেন। আমার সময় একেবারে যেহেতু শেষ, আমাকে প্রত্যেককে ধন্যবাদ জানাতে হচ্ছে, প্রত্যেককে ধন্যবাদ জানাতে হচ্ছে। ডক্টর চৌধুরী, আপনাকেও ধন্যবাদ জানাতে হবে, কারণ আমাকে শেষ করতেই হবে। কিন্তু আমি একটা কথা বলে শুধু শেষ করব। আমি সেই নির্দিষ্ট চিকিৎসকের নাম নিচ্ছি না, একজন চিকিৎসকের নাম ডক্টর সাহা নিয়েছেন, আমি যার কথা বলছি তার নাম আমি নিচ্ছি না, কিন্তু এটাও আছে আমাদের সমাজে, এটাও ঘটতে দেখেছি। হাসপাতালে কিছুই পাওয়া যায় না, ট্রলি, ডাক্তার, নার্স কাউকে পাওয়া যায় না। এই অবস্থাতে দাঁড়িয়ে হাসপাতালে পরিচ্ছন্নতাটুকু পাওয়া যাচ্ছে না দেখে তিনি হাসপাতালে হঠাৎ একদিন সকালে লিখে দিলেন, এখানে থুতু ফেললে এই করা হবে। সেই চিকিৎসককেও কি অদ্ভুতভাবে সরকারি ব্যবস্থায় অ্যাবজর্বড হয়ে যেতে দেখেছি। তিনি সরকারের প্রধান পরামর্শদাতা হয়ে গেছেন দেখেছি। তাকে আজকাল আর ফোন করে সাধারণ রোগীরা পান না দেখেছি। তিনি একটি জেলার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র থেকে ডাক্তারি শুরু করেছিলেন, এটা যেমন জানি তেমন এটাও জানি আজকাল আর জেলার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের মানুষ তার নাগাল পান না। তার মানে কি এটাই ধরে নেব যে যায় লঙ্কায় সে হয় রাবণ? রোগীর বাড়ির হতাশা কি বাড়ছে ঠিক এই কারণেই। যে বিষয় নিয়ে কথা বলতে শুরু করেছি, ভাববেন না রায়গঞ্জের সমস্যা মিটে গেলে সেটা ছেড়ে দেবো, কথা বলা বন্ধ করে দেবো। আমরা এটা নিয়ে কথা বলে যাব। আজকে কিছুটা খোঁজার চেষ্টা করলাম চিকিৎসক রোগী দুপক্ষ থেকে, কালকে ব্যবস্থার পক্ষ থেকে আরও কিছুটা খুঁজে বার করতে পারি কিনা দেখব। আমাদের এই অনুসন্ধান জারি থাকবে আপনাদের জন্য, আপনাদের স্বার্থে, মানুষের কণ্ঠস্বর। রিপাবলিক বাংলায় অনির্বাণের অগ্নিবাণের আজকের বিতর্ক পর্ব এখানে শেষ করছি। সঙ্গে থাকুন।